হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওর প্রথমেই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক বুঝেছো, আমরা এসেছি দীঘায়। তা যাই হোক, দীঘাতে হয়তো সবাই অনেকেই ঘুরতে গেছে, তবে আমার এটা ফার্স্ট টাইম, তো আমি তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। রাস্তায় যাতায়াতের পথে আমাদের সাথে যা যা হয়েছে আমি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো। এই আমরা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে রওনা দিচ্ছি ট্রেনে। তো যাই হোক, আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো স্টেশনে, তো তার জন্য আমরা গাড়িতে ওঠার বা গাড়ি থেকে নামার কোনো রকম ভিডিও করতে পারিনি। তো গাড়িতে বসে বসে একটা ভিডিও করে নিই। এই যে দেখছো, আমি টুক করে একটা ভিডিও করে নিয়েছি আমার ওইখানে আমার ছেলে আর মা বসে। মায়ের সে কী আনন্দ! মা যখন প্রথম গিয়েছিল তখন মা অনেক ছোটো ছিল, তারপরে গিয়েছিল বাবার সাথে, তখন খুব একটা আনন্দ করতে পারিনি। তো যাই হোক, এখন আবার আমার সাথে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা এখন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে চটপট গাড়ি করে যাচ্ছি 19 নম্বর প্ল্যাটফর্ম। 19 নম্বর প্ল্যাটফর্মে আছে আমাদের কান্দারি এক্সপ্রেস। এক্সপ্রেস ঢুকতে ঢুকতে টাইম লেগেছিল অনেকক্ষণ। গাড়িটি ছিল 2:20-তে, তবে এসেছিল এসেছিল হচ্ছে 4টের পর, 4:30 নাগাদ এসেছিলো। আমি গাড়িতেই এক ঘুম দিয়ে উঠি, যার জন্য আমার মুখটা ফুলে গিয়েছিল। আর এই আমার ছেলে আমার কোলে ঘুমাচ্ছে। হ্যাঁ, মা একটু রাগ করেছে, মাকে বকা দেওয়া হয়েছে, কারণ আমাদের জার্নি টাইমটা অনেকক্ষণের ছিল। মাকে একটু শুতে বলা হয়েছিল, কিন্তু মা শোয়নি, মায়ের নাকি জিনিস হারিয়ে যাবে। তা আমরা ঘুম দিয়ে উঠে এই পৌঁছালাম দীঘা। জার্নি টাইম ট্রেনে করে আমাদের দেখিয়েছিল 8 ঘন্টা, তবে আমরা গেছি প্রায় 9 করে 10 থেকে 11 ঘন্টা। ট্রেন লেট হওয়ার কারণে আমাদের বহুত টাইম লেগে গিয়েছিল। ওখানে পৌঁছিয়ে আমাদের সেরকম কোনো হোটেল ফিক্সড করা ছিল না, তাই আমরা প্রথমেই গিয়ে অন্য একটা নতুন হোটেলে গিয়েছিলাম। যাই হোক, আমি জানতাম না ওই হোটেলটার নাম, তো গিয়ে জানতে পারি আস্থা ওয়ান। পরে জানতে পারলাম যে ওই হোটেলটা মোটামুটি অনেকেই চেনে, তবে আস্থা ওয়ান হোটেলটি গিয়ে আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ হচ্ছে হোটেলটা অতটা ক্লিন ছিল না। তো যাই হোক, আমরা যেখানে স্টে করেছিলাম সেটা হচ্ছে জাহাজবাড়ির সামনে। প্রথম দিন ওখানে কাটিয়ে সকালবেলায় চট করে উঠে মায়ের সাথে চলে যায় সমুদ্র দেখতে। যেহেতু আমার এটা প্রথম দেখা, তো আমার বিশ্বাস করো খুব খুশি হয়েছিলাম আমি। মা আমাকে তো যেতেই দিচ্ছিল না, তারপরে মায়ের হাতে বাবানকে ধরিয়ে দিয়ে আমি টুকটুক করে এগিয়ে গিয়েছিলাম জলের কাছে ঢেউ খেতে। তো এগিয়ে যাওয়ার পর তখনও অবধি আমরা এতেই ছিলাম, আস্থা হোটেলেই ছিলাম। সকালবেলা অবধি ওইখানেই স্টে করেছিলাম, কারণ সকালবেলার আগে অবধি আমরা জানতাম না কোথায় গিয়ে কী থাকবো। তা আমাদের গ্রুপে যারা ছিল তারা গিয়ে অন্য হোটেল দেখে, তবে আমি মাঝখান থেকে পালিয়ে আবার চলে এসেছিলাম সমুদ্রে জলের জন্য। সমুদ্রের জলে খুব আনন্দ করেছি, ঢেউয়ের সাথে খেলেছি। এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পা অবধিই দাঁড়িয়েছিলাম, কারণ আমার ভয় লাগছিল, আমি সাঁতার জানি না। মা পেছনে দাঁড়িয়েছিল, মা কন্টিনিউ আমাকে বকে যাচ্ছিল, তবে আমি শুনিনি। তা যাই হোক, অনেক ভিড় ছিল, অনেকজন এসেছিলো, প্রচুর গরমও ছিল। দাদার ছেলে হচ্ছে পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল। এই আমার দাদার আর ছেলের সে কি আনন্দ, ফটোটা তোমরা সবাই দেখতেই পারছো। আমি একটা টুক করে ঢেউয়ের ভিডিও করে নিয়েছিলাম, সবাই বলছিল জলে ভেসে যাবে ফোনটা, তবে ভাসেনি। তো শেষমেশ আমরা চলে আসি হোটেল সারপ্রাইডে। সারপ্রাইডের রুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। ওখানে আপনার টিভি সুবিধাও ছিল, যেখানে ছেলেরা আমার ছেলে বাবার ও কার্টুন দেখতে পাচ্ছিলো, ওকে নিয়ে শান্তিতে থাকা যাচ্ছিলো। ওখানে আপনার রুমের মধ্যে একটা ছোটো একখানা ফ্রিজ ছিল, যেখানে চিল করার জন্য যে কোনো জিনিস আপনি রেখে দিতে পারেন। ওখানে ফোনের ব্যবস্থা ছিল, যেখানে রুম সার্ভিসের জন্য যখন তখন ফোন করা যেতে পারে, এবং রুম সার্ভিসও খুব ভালো ছিল। বাথরুমও ছিল একদম ক্লিন, যেখানে কোনো রকম নোংরা বা অস্বস্তিজনক কিছু ছিল না। পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে যথেষ্ট ভালোভাবে থাকা যাচ্ছিলো। ওই ইয়ের মধ্যেই ছিল অ্যাটাচ সুইমিং পুল। সুইমিং পুলে আমরা যথেষ্ট আনন্দ করেছি, ওটা পরে দেখতে পারবেন। তা যাই হোক, ওখানে ব্যাগ রেখে আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমরা আমরা চলে এসেছিলাম উদয়পুরে। উদয়পুর এখানে আসার পর এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে অনেক সি ফুড পাওয়া যায়, তবে আমরা সেরকমভাবে কিছু খেতে পারিনি, কারণ আমরা অতটা ঠিক বুঝতে পারছিলাম না। আমাদের হাতে অনেক শর্ট টাইম ছিল, কোথায় কতটা টাইম স্পেন্ড করব, তা আমরা অতটা টাইম স্পেন্ড করতে পারিনি। আমি দেখছিলাম ওখানে গিয়ে সমুদ্র সৈকতে গিয়ে শুধু সমুদ্রে দেখে যাচ্ছিলাম আনন্দ করে, আর আমার ছেলে আর আমার মা ছিল এখানে ঝিনুক খোঁড়াতে ব্যস্ত। সারাক্ষণ আমার ছেলে যেহেতু বাড়িতে সবসময় বন্ধ থাকে, সেহেতু বাঁধা গরু ছাড়া পেয়ে গেলে যেরকম হয়, আমার ছেলে হয়ে গেছিলো সেরকম ব্যাপার। আমার ছেলে খুব আনন্দের সাথে বালি ঘাঁটছিল, এবং আমার মাও তার সাথে সাথে বসে বসে ঝিনুক করাচ্ছিল।
ওকে অনেকবার বলা হয়েছে ওর ফটো তুলতে দেওয়ার জন্য, কিন্তু উনি মহারাজা সবসময় উনি ওনার কাজেই ব্যস্ত, তো উনি ফটো তুলতে দিচ্ছিলেন না। মা অনেকবার চেষ্টা করেছে যাতে ও একটু ভালোভাবে পোজ দেয়, যাতে আমার মামা ভালোভাবে ফটো তুলতে পারে, কিন্তু উনি দেয়নি। উনি সবসময় এইভাবে মাটির মধ্যে খাবলেই যাচ্ছিল আমার মার টুপি ধরে, তাই মাথাটা সোজা করে দেয় যাতে ভালোভাবে একটা ভিডিও হয়, তবে হয়নি। তবে দেখতেই পাচ্ছেন আমার মা আর আমার ছেলের সে কী আনন্দ সমুদ্র সৈকত থেকে, হাসি দুজনের আর ধরছে না। তো যাই হোক, মা জানতো না মায়ের ফটোগুলো লুকিয়ে লুকিয়ে তোলা হয়েছিল, যার জন্য মা দাঁত বের করে ফটো তুলেছিল। তা সবাই সন্ধ্যেবেলা রেডি হয়েছিলাম ওল্ড দীঘা যাওয়ার জন্য। তা আমি অতটা খুব একটা সাজি না, তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। তো আমার গরম করছিল, আমার অতটা ভালো লাগছিলো। রুমে এসি থাকলেও প্রাকৃতিক হাওয়া আর এসির মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়, তো ওর জন্য আমি বেরিয়ে পড়েছিলাম ব্যালকনিতে হাওয়া খেতে। তা সবাই রেডি হওয়ার পর আমরা চলে যাই হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘায় সব থেকে সবার প্রথমে এসে আমার নজর পড়ে সি ফুড, যেটা আমার উদয়পুরে খাওয়ার ইচ্ছে ছিল, তবে সেটা আমি ওখানে খেতে পারিনি, তো আমি এখানে খাবো বলে গেছিলাম। মাকে সবার প্রথমেই বলি আমি ওটা খাওয়ার জন্য, তবে মা বলে ভেতরে আরও অনেক দোকান আছে, সেখান থেকে নেওয়া যাবে, এখানেই এই মুহূর্তে খাওয়ার কোনো দরকার নেই, আগে ভেতরে যায়। তা ভেতরে যেতে যেতে অনেক মেলা পড়ছিল। আমার ছেলে সে কি শুরু করে দিয়েছিল ওনার কাজ, এটা নেবো সেটা নেবো বায়না, তবে ওনাকে যা হোক করে পেরিয়ে নিয়ে আমরা ভেতরে যাই। ভেতরে যেতে যেতে অনেক মেলা ছিল, মানে ওখানে অতটা মেলা হয় সেটা আমি জানতাম না। ওখানে জিনিসের দামও ছিল অনেক সস্তা। ওখানে সব থেকে বেশি সস্তা ছিল হচ্ছে কাজুর দাম। কাজু যে এতটা সস্তা হতে পারে সেটা আইডিয়ার একদম বাইরে ছিল। মা যেতে যেতে বলেছিল ওখানে কাজু নাকি অনেক সস্তা, তবে এতটা সস্তা আমরা সেটা বুঝতে পারিনি। ওখানে কাজুর অনেক আপনি দোকানেও পেয়ে যাবেন, অনেক দোকানে আছে কাজু, তবে হ্যাঁ ওখানে A1 কোয়ালিটির আপনি কাজুও পেয়ে যাবেন, কোনো রকম ভেজাল ছাড়াই পেয়ে যাবেন। এটা হচ্ছে ন্যাশনাল কাজু। আসার পথে আমরা এখান থেকেই কাজু নিই, তবে আমরা এখানে যতটা দামে কিনেছিলাম সেটা আমি বলছি না, তবে আরেক জায়গায় আমি যেখান থেকে আমি দাম দেখেছিলাম সেখানে খুবই কম দাম। ওরা রাস্তার মধ্যে বসে বিক্রি করছিল, ওনার নিজস্ব কোনো দোকান ছিল না, তবে ওখানে ওনারা 550 টাকা কেজি কাজু বিক্রি করছিল। যেহেতু ওটা আনপলিশড ছিল ওর জন্য মা নিতে দেয়নি। তা যাই হোক, ওখানে ওনারা ড্রাই ফ্রুটের যে মিক্সড ড্রাই ফ্রুট হয় সেটা ওখানে বিক্রি করছিল 550 টাকা কেজি। তা মা অত কম দাম বলে মা আমাকে নিতে দেয়নি। মা বলছিল হয়তো নিশ্চয়ই কোনো খারাপ আছে, তবে ওটা আমার কোনো রকমই খারাপ লাগেনি। তবে যেহেতু উনি বারণ করেছেন সেহেতু আমি তো কিছু বলতে পারি না। তবে ওখানে ওল্ড দীঘায় গিয়ে যদি সবথেকে ভালো কোনো কিছু লেগে থাকে সেটা হচ্ছে ওখানকার মনোরম আবহাওয়া। ওখানকার আবহাওয়া এতটাই ভালো ছিল যে এই পচা গরমও সেখানে হার মেনে গিয়েছিল। সমুদ্রের ঢেউগুলো পাথরে যতবার আছড়ে এসে পড়ছিল ঠিক ততটাই একখানা মধুর হাওয়া বসছিল, সারা শরীর যেন একদম ঠান্ডা করে দিয়ে যাচ্ছিল। সবাই যখন মেলায় ব্যস্ত, আমি তখন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে এই দেখছিলাম। অনেক সময় বাবান আমার কাছে আসছিল, তার দাদার কাছে বাবানকে দিয়ে দিচ্ছিলাম, দাদা অনেক সময় বাবানকে ধরে বসে থাকছিল, আমি বসে বসে এই মনোরম দৃশ্য দেখছিলাম, ভিডিও করছিলাম। আবার অনেক সময় আমার কাছে বাবান থাকছিল, দাদা যেহেতু জানতো আমি ব্লগ করতে চলেছি, দাদাও অনেক সময় ভিডিও করছিল। আমার বিশ্বাস করুন, আমার মনে হচ্ছিল না আমি ওইখানে রাস্তায় দাঁড়িয়ে থেকে, আমার শুদ্ধ মনে হচ্ছিলো এগিয়ে গিয়ে পাথরের পাশে গিয়ে চুপ করে বসি, এই যে আছড়ে আসা জলগুলো যেন আমার গায়ে আসে। সমস্ত এত আনন্দ লাগছিল ওখানে গিয়ে আমাকে যে আবার পরের দিন বাড়ি ফিরতে হবে সেটা আমার ইচ্ছাই হচ্ছিল না। আমি ওখানে গিয়ে এতটাই খুশি হয়েছিলাম যেটা আমি ভাবতে পারিনি। তা যাই হোক, জানি দীঘা আপনারা অনেকেই গেছেন, আমার কথাগুলো শুনে হয়তো সবার মুখেই হাসি আসে, তবে বিশ্বাস করুন আমার তো এটা প্রথম, তাই আমার খুবই ভালো লেগেছে। এরপর ইচ্ছা আছে আবার পুরী যাওয়ার। পুরী গেলেও সেখানকার ভিডিও আমি আপনাদের সবার কাছে নিয়ে আসবো। ওখানে যাওয়ার সময় আমরা জানতে পারি যে আরও অনেক কয়টা বাড়ি যাওয়ার সময় আমি জানতে পারি ঢেউসাগর বলে আর একটা জায়গা আছে, যে জায়গাটা আমার যাওয়া হয়নি, আমি জানতাম না যে ওটাও কোনো জায়গা আছে। আমি যে গ্রুপের সাথে গিয়েছিলাম তারাও অনেকবার এসেছে, তারা জানতো কোথায় কোথায় ঘুরতে যেতে হয়, তবে আমি তো জানতাম না। আমার ওখানে একখানা ব্যাগ পছন্দ হয়েছিল, তা আমি ব্যাগটা নেব বলে যাচ্ছিলাম, তো মা আমাকে বকা দিয়ে খ্যাক খ্যাক করতে করতে দৌড়চ্ছিল হোটেলের দিকে। দাদা রেখে গিয়েছিল, দাদা রেখে বলছিল মেরে ফেলো, কারণ মারা মেলার মধ্যে ঘুরছিল, ওখানে ওদের তিনজনের প্রচণ্ড গরম করছিল। তার মধ্যে মা যেহেতু যেই শুনেছে আমি ব্যাগ কিনবো, মা আরও অন্যদিকে দৌড়চ্ছিল। কারণ হচ্ছে একটাই, সেটা আমি পরে বলছি। যাই হোক, আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। হোটেলে এসে হোটেল থেকেই খাবার নেওয়া যেত, তবে আমাদের পৌঁছতে রাত 11টা বেজে গেছিলো, তাই আমরা আর হোটেলে কোনো রকম খাবারের জন্য কিছু বলিনি। আসার সময় আমরা বিরিয়ানি নিয়ে চলে এসে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম।
পরের দিন সকালবেলায় ঝটপট উঠে আমরা ভেবেছিলাম আর একবার সমুদ্র সৈকতে যাব, তবে শরীর অতটা ভালো ছিল না, তাই সমুদ্র সৈকতে যাইনি। আর ঢেউয়ের জন্য ছেলেটাকেও খুব একটা নামাতে পারছিলাম না, তাই আমরা পুলে নামি। তো পুলে নামতে গিয়ে সবার প্রথম শুনি যে কাপড়ে নামতে পারা যাবে না, যদিও বা ওটা নাকি আগাগোড়া প্রতিটা জায়গাতেই একই নিয়ম হয়, তো সেটা তো আমরা জানতাম না। আমি তো গেঞ্জি পরেছিলাম, তবে আমার মা গেঞ্জি পরতে রাজি হচ্ছিল না, তা মা পুলে নামবে না বলছিল। আর আমি যেহেতু সাঁতার জানি না, আমার নামার সাহস হচ্ছিল না। ওখানে জলটা পা অবধি ছিল, আমি মানে দাঁড়াতে পারছিলাম, মানে গলা অবধি ছিল, সরি পা অবধি না, পা দিয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম, তবে আমার খুব একটা সাহস হচ্ছিল না দাঁড়ানোর জন্য। তা মা নামার পরেই আমি নামি। তা মা আপাতত বুঝতেই পারছেন, আমাদের টিপিক্যাল বেঙ্গলি যাদের বলে, তারা তো কোনো কিছুতেই মানে শাড়ি ছাড়া অন্য কিছু বোঝে না, সবাই জানে শাড়িতেই নারী। তা আমার মা শাড়ি ছাড়া কিছু পরবে না, তো দীঘা নিয়ে আসার জন্য মাকে অনেক কষ্ট করে চুড়িদার পরিয়েছিলাম, তো এখানে এসে পুলে নামানোর জন্য আবার গেঞ্জি প্যান্ট পরিয়েছিলাম। তো যাই হোক, এইগুলো পরে মা আমার সাথে নেমেছিল, দিয়ে নেমে অনেকক্ষণ আমার সাথে, মানে আমি যতক্ষণ না উঠছিলাম মাকেও উঠতে দিচ্ছিলাম না, আমি ওখানে সাঁতার কাটার চেষ্টা করছিলাম, যেহেতু আমি সাঁতার জানি না সেহেতু আমি সাঁতার কাটার চেষ্টা করছিলাম। মা আমাকে অনেকবার ধরে ধরে সাঁতার কাটানোর চেষ্টাও করাচ্ছিল, তবে আমি যতবার পাটা আস্তে আস্তে তুলছি আমার মাথা ডুবে যাচ্ছিলো, এই করে আমার অনেক নাকে মুখে জল চলে গিয়েছিলো। সব থেকে বেশি মজা করেছিল আমার ছেলে, উনি তো মহারাজার উঠবেই না, উনি ওখানেই খেলে যাচ্ছে। তবে ওর যেহেতু ঠান্ডা লাগার ধাত আছে, ওকে খুব একটা জলের মধ্যে আমরা রাখতে পারবো না। গনসা মামাকে ডেকেছিলাম যে ওকে তুলে নেওয়ার জন্য, তবে মামা ও উঠতে চাইছিল না। আর মামার এই যে ভিডিওটা দেখছেন, মামা আমাকে শেখাচ্ছে সাঁতার কীভাবে কাটতে হবে, ও হাতে ফোনটা নিয়েই আমাকে দেখাচ্ছিল, ওই জন্য ভিডিওগুলো এরকম হয়ে গেছে। আমাকে এরমভাবে দেখাচ্ছে যে এইভাবে হাত ছোড়, এইভাবে পা ছোড়, তবে সাঁতারটা হবে। এবার সেই টাইমে ভিডিওটা চলছিল বলে ভিডিওটা এরকম হয়েছে। যাই হোক, আমি তো সাঁতার কাটতে পারিনি, তা আমার ছেলে উঠছিল না দেখে শেষমেশ আমিও বকা দিয়েছিলাম, আমিও তাড়া দিই, তারপরেও উঠছিল না। আমি এই যে সাঁতার কাটার চেষ্টা করছিলাম, পা ঘোরাচ্ছিলাম, ধরেছিলাম, আমার মুখটা হাস্যকর লাগছে, যদিও বা আমার মুখটা ইগনোর করে। আমার মা সব থেকে বেশি সাঁতার কাটছিল, আমার মা সোজা সাঁতার, উল্টো সাঁতার, কত কিছুই না করছিল, মা তো সবই জানে। আমরা তো ভাই এখনকার মডার্ন যুগের মডার্ন মানুষ, আমরা সাঁতার ফাতার কেন শিখবো। তাই যাই হোক, ছেলেকে অনেক বকাঝকা দেওয়ার পর ছেলে শেষমেশ ওঠে, কিন্তু মুখটা হয়ে গেছিলো ওনার ছোটো, কারণ ওনার জল থেকে ওঠার ইচ্ছে ছিল না, ওনার আর একটু জলে খেলার ইচ্ছা ছিল। ওর সাথে আর একখানা পার্টনার ছিল, সে সাইডে ছিল, ওর থেকে কম বয়সী ছিল, একটা মেয়ে ছিল। তো বুনু যেহেতু আছে, ও কেন উঠবে, সে নিয়ে উঠতে চাইছিল না। লাস্টে মাও বকা দেয়, আমিও বকা দিই, অনেক বকা খাওয়ার পর শেষমেশ ওঠে। মায়ের কথা সাধারণত ও খুব একটা শোনে না, তাই মা আমাকে তাড়া দিল ওকে উঠতে বলার জন্য। তারপর আমি উঠতে বলি, আমি উঠতে বলার পর উঠে তো পড়ে, তবে ওনার মুখে যে হাসিটা ছিল, যে আনন্দটা ছিল, ওটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তারপরে আমি আবার ওকে বলি, তুই এক কাজ কর, ওদিক দিয়ে আয়, আমি আবার জলে নামিয়ে নেবো। তা হাসতে হাসতে সবার আগে টুকটুক করে ওদিকে চলে যায়। আমি আবার ওখানে গিয়ে, যেহেতু আমি ভেতরে জলে হাঁটতে পারছিলাম, আমি ওকে টুক করে আবার আস্তে আস্তে কাঁধে তুলে নিই। মা আবার চিল্লাতে শুরু করে দিয়েছিল যে আমি এক জায়গা থেকে ওকে জল থেকে তোলার চেষ্টা করছি, তুই আবার জলে নামাচ্ছিস। মাকে বললাম ওর মন খারাপ হয়ে যাচ্ছে, তাই ওকে একটুখানি বোঝাই দিয়ে মা আবার মামার কাছে নালিশ করতে লেগে গেল। মায়ের কথা আমি শুনিনি, ওকে নিয়ে ওইভাবেই আমি হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম সুইমিং পুলে, যেহেতু আমি সাঁতার কাটতে পারি না, তাই আমার কাছে হাঁটাটাই শ্রেয়। তো ওই করে ওকে হাঁটিয়ে হাঁটিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, সবাই দেখতেই পাচ্ছ। আমার পিঠে চড়েও আরও একটু বেশি আনন্দ হয়েছিল। ওকে আমি ঘোরাবো, জলের মধ্যে ধরে আছি, ও কিছুতে আমাকে ছাড়বে না, ও ভয় পাচ্ছে, যেহেতু পায়ের তলায় মাটি পাচ্ছিল না। তারপর আমি দেখলাম যে ওষুধ তো আমি নিয়ে আসিনি, যদি ঠান্ডা লেগে যায় তখন আবার মা আমাকেই বকা দেবে। আমি বাবানের মা হলেও আমারও তো মা আছে, তাই কিছু করবার নেই। আমার মায়ের বকা খাওয়ার ভয়ে আমি ওকে আস্তে আস্তে কিছুক্ষণ পর তুলেই দিই, খুব একটা বেশিক্ষণ ওকে রাখিনি। মামাও বললো ঠান্ডা লেগে যাবে, আমি দিলাম ঘুরতে এসে ফালতু ঠান্ডা লেগে গেলে তখন ওর জন্য ঘোরাটা আর হবে না, তখন আবার আস্তে আস্তে আমি ওকে বকা খাওয়ার ভয়ে ওকে তুলে দিই, মামার কাছে দিয়ে দিই। মামা ওকে নিয়ে চলে যায়। মামা নিয়ে চলে যাওয়ার পর আবার মায়ের শুরু হয় সাঁতার কাটা। আমার আবার চেষ্টা করা হয়, কিন্তু হাজারো চেষ্টার পর আমি সাঁতার কাটতে পারিনি, তবে আমিও অনেকক্ষণ ছিলাম। তবে সব থেকে খারাপ যেটা লেগেছিলো আমার সুইমিং পুলে জলটার মধ্যে যে কোনো একটা কেমিক্যাল ছিল, যার জন্য ওঠার পর একদম হাত পা প্রচণ্ড কালো হয়ে গিয়েছিলো। তা যাই হোক, এই আমরা রওনা দেবো বলে রেডি হচ্ছি, ব্যাগ গোছানো কমপ্লিট। বাইরে ওয়েদারটা খুবই মেঘলা ছিল, ফুরফুরে হাওয়া দিচ্ছিল, মেঘলা ওয়েদার। দাদা ঘরে বসে বসে প্রার্থনা করছে খুব প্রচণ্ড বৃষ্টি ঝড় চলে আসুক,
যাতে আমাদেরকে আর যেতে না হয়। আমি বাইরে বসে বসে ব্যালকানিতে দেখছি, আমারও মনে একটু ওরকমই হচ্ছিলো যে যা হোক আর তো একটা দিন যাতে থেকে যেতে পারি, কারণ খুব একটা আনন্দ করতে পারিনি। রেডি হয়ে ব্যালকানিতে বসেছিলাম, আমিও বসেছিলাম, ছেলেও আমার কাছে বায়না করছিলো যাতে একদিন দুদিন থাকতে পারি। তা আসার পথে আমাদের ট্রেন আমাদের আসার পথে ট্রেন টাইমে আসলেও এত লেট যাচ্ছিলো, যেতে যেতে অনেক বেলা হয়ে গেছিলো। তবে আমি এই জায়গাটার নাম জানি না, তবে রাতের বেলা এত সুন্দর লাগছিলো দৃশ্যটা, আমি ভিডিও না করে পারলাম না। এইখানে আমার মা খুঁজছে ছারপোকা। ট্রেনটি ছিল প্রচণ্ড নোংরা, আমি বুঝতে পারলাম না এটাও কান্ডারি এক্সপ্রেসই বলা হয়েছিল, তবে অত ছারপোকা কোথা থেকে এলো। ট্রেনটি পরিষ্কার ছিল না, এদিক ওদিক থেকে ছারপোকা বেরোচ্ছিলো, যেন আমার মা সবসময় দেখছিল। আমাদের ট্রেনটি পৌঁছানোর টাইম ছিল 9:45, তবে আমরা পৌঁছেছিলাম 12:20-তে। আমাদের এতটা লেট হয়ে যাওয়ার জন্য আমরা কালনা যাওয়ার লাস্ট গাড়িটা মিস করি। আমরা ওখানেই বসেছিলাম স্টেশনে, অনেকক্ষণ বসে থাকার পর জানতে পারি যে আমরা ব্যান্ডেল হয়ে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, তো আমরা সেই গাড়ির জন্য রওনা দিই। তখন আর ভিডিও করতে পারিনি। এবার আমি দেখাতে চলেছি তোমাদের ঢেউসাগরের কতগুলো পিকচার। এই পিকচারগুলো যদিও বা আমার না, এগুলো আমি গুগল থেকে এক প্রকার চুরি করেছি বলা চলে। তবুও এই পিকচারগুলো শেয়ার করার কারণ, যারা আমার মতন কোনোদিনও দীঘা যাওনি এবং যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এই জায়গায় গিয়ে ঘুরতে যেতে পারো। এখানে বাচ্চাদের খুবই ভালো লাগবে। এখানে বাচ্চাদের টয় ট্রেন, রোপওয়ে, অনেক কিছুই আছে। এবার চলে আসি আমার সেই ব্যাগটা যেটা মা আমাকে কিনতে দিচ্ছিল না। ব্যাগটা কিনতে না দেওয়ার কারণ হচ্ছে একটাই, আজ পর্যন্ত আমি নিজে পছন্দ করে যেটাই কিনে নিয়ে আসি, পরে সেটা আমার আর ভালো লাগে না, বাড়িতে এক কোণে পড়ে থাকে। তা তবুও মায়ের সাথে অনেক ঝগড়াঝাঁটি করে চুপি চুপি মাকে একটা দোকানে গিয়ে টুক করে ব্যাগটা আমি কিনেই নিয়ে এসেছি। আপাতত এখানেই আজকের ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসবো। ধন্যবাদ।